सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকের এই শুভ সন্ধ্যায় আমরা যে এখানে সমবেত হয়েছি, আমার খুব ভালো লাগছে যে এরকম একটি ঘরোয়া পরিবেশে আমরা মহারাজের ধর্ম আলোচনা শুনলাম এবং আমাদের বেদান্তের যে গভীর তত্ত্ব, দ্বৈত থেকে অদ্বৈত, অদ্বৈত থেকে দ্বৈতে বাদে আমাদের যে সাকার থেকে নিরাকারের বিষয়গুলো যদি আমরা খুব গভীরভাবে চিন্তন করি, তাহলে সূত্রে মণি গণাইব, যেমন একই চৈতন্য শক্তি আমাদের সবার মধ্যে বিরাজ করছেন, সেই চৈতন্য শক্তিকে আমরা জাগ্রত করবার জন্য মহারাজের নেতৃত্বে আমরা 3 দিন এখানে ধর্ম শিবির করব। এটা আমাদের কাছে পরম প্রাপ্তি। ইউটিউবে দেখা এক জিনিস আর কাছ থেকে দেখা আর এক জিনিস। আর আমরা যখন সাধুসঙ্গর কথা ঠাকুর বারবার বলছেন, এইরকম সাধুসঙ্গ করা কিন্তু খুব দুর্লভ। যারা এখানে এসেছি ঠাকুরের কৃপায় প্রত্যেকেই কিন্তু আমরা ভাবতে হবে যে আমাদের মধ্যে কিছু শুভ সংস্কার ছিল, শুভ কর্ম ছিল এবং শুভ যোগাযোগ ছিল, তাই আমরা এত সুন্দর একটি অনুষ্ঠানের সাক্ষী হতে পারছি। কে কী গ্রহণ করব সেটা তার সংস্কার অনুযায়ী, কিন্তু ভালো জিনিস কিছু একটা শিখলাম, জানলাম, বুঝলাম, চেষ্টা করলাম, এটা তার একটি অভিনব পরিকল্পনা। সেই জন্য যারা কর্তৃপক্ষ আছেন তাদের নমস্কার জানাচ্ছি। আর মহারাজের কাছে আমরা মানুষ হয়েছি, আমরা দুজন বন্ধু, দুপাশে যারা বসে আছি। উনি তখন আমাদের পূজনীয় স্বামী লোকেশানন্দ মহারাজ ছিলেন গোলপার্কে, উনি প্রায় আসতেন। সেই সময় ওনাকে আন্দামানে পাঠানো হচ্ছে, আন্দামানে যাচ্ছেন, কিছু নাই সেখানে। এবারে জাহাজে উঠেছেন, ওনার চেহারা দেখে একজন মনে হচ্ছে আপনি তো সুভাষচন্দ্র বসুর মতো আপনাকে দেখতেন, কেবিনের মধ্যেই আপনাকে বক্তৃতা করতে হবে। সাধারণত এগুলো হয় না, কিন্তু উনি সেখানে কেবিনের মধ্যেই বক্তৃতা করলেন। বা গোলপার্কে যখন আসছেন আমাদের সঙ্গে খুব এরকম প্রাণখোলা গল্প হতো। আমাদের মধ্যে একজন রোগা মহারাজ ছিলেন, বিমল মহারাজ, তিনিও পুরুলিয়া থেকে থাকতেন। তাই এইরকম অনেক জিনিসের সাক্ষী আমরা। তারপর আমাদের পরিবর্তন হয়, আমরা এক জায়গায় বড় হই, আর এক জায়গায় গিয়ে লালন পালিত হই আর কাজ করি আর এক জায়গায়। তা আমাদের পরিবর্তনগুলো আমরা অনেক সময় মেনে নিতে পারি না, কিন্তু এটা আমাদের কাছে পরম পাওনা। যা দীর্ঘদিন একটা ভালো জায়গায় থেকে যখন আমাদের মনে হয় যে আমরা বেশ একটু গুছিয়ে নিয়েছি, তখনই মঠ থেকে বলে যে না, তোমাকে এবার অন্যত্র যেতে হবে। তা সেই রকম আমারও কিছু পরিবর্তন হলো। কিছুদিন ভালো জায়গা বলতে গোলপার্ক খুবই ভালো জায়গা, ওনার অদ্বৈত আশ্রম খুবই ভালো জায়গা। আর আমার পাবলিশার্স বুক সেলার্স গিল্ড, এই যে উনি আছেন, আমি আছেন, আরেকজন সহদেব মহারাজ বলে আছেন, তিনি এখন চলে গেছেন কৈলাসহর। তা আমাদের মধ্যে খুব ইউনিটি ছিল যে কলকাতা বুক ফেয়ারে কে কত বেশি বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে। তার মধ্যে আবার সাধুদের কম্পিটিশান। আমাদের নরোত্তম মহারাজ ছিলেন, এইসব স্মৃতিকথা বলছি, তিনি 50% ডিসকাউন্ট সবার থেকে নেবে, তিনি 40% ডিসকাউন্ট দেবে। এই নিয়ে শেষে বরুণ মহারাজ ছিলেন আমাদের অদ্বৈত উদ্বোধনের ম্যানেজার, বলছেন আপনি এক কাজ করুন, আমার বইগুলো ছাপিয়ে আপনি বিক্রি করে দেন, আমার পয়সা দরকার না। তো এইরকম খুব মজার মধ্যে আমরা জীবনটাকে কাটিয়েছি বলে আমরা খুব আনন্দের মধ্যে থাকার চেষ্টা করি এবং নিজেদের আনন্দ সংস্পর্শে যারা আসে তাদেরও আনন্দ বিতরণ করার চেষ্টা করি। তা আমরা মহারাজের এই ইউটিউবে দেখবেন দুটো খুব পপুলার সাবজেক্ট আছে, একটা হচ্ছে উদ্ধব গীতা আর হচ্ছে কথামৃত। তা সেটা আমরা অনেক সময় হয়তো আমার কথামৃত ক্লাস আছে, পড়াশোনা হয়নি, তা শুনে নিলাম একটু, হয়তো সেখান থেকে অনেক কিছু রস সংগ্রহ হলো। আজকে যে শুভ সন্ধ্যায় যেখানে আমরা থাকছি, সেই মহারাজের শ্রীচরণকে প্রণাম জানাচ্ছি। মহারাজ আমাকে কৃপা করে এখানে বলেছেন তুমি চলে এসো, আমিও চলে এলাম। হয় কালকে আমাকে যেতে, আমার ওখানেও একটা অনুষ্ঠান আছে, আপনারা যদি পারেন আসতে পারেন খুব ভালো, কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটা দূর।
তো সেটা গেল একটা দিক। কিন্তু সেই ভাঙড়ের বুকে আমরা প্রায়, যেটা আমাদের আশ্রম সেটা হচ্ছে স্বামী ত্রিগুণাতীতানন্দজির জন্মস্থান, এবং সেই গ্রামের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেটা তার মামার বাড়ি ছিল। আমাদের বেলুড় মঠ কর্তৃপক্ষ 2009 সালে সেখানে কাজ শুরু করে, 2011 সালে সেটি অধিগ্রহণ করেন। তার মধ্যে 2-3 জন মহারাজ ওখান থেকে চেঞ্জ হওয়ার পরে আমার ওখানে পোস্টিং হলো। এবারে স্বাভাবিক একটা প্রত্যেক জায়গায় প্রতিকূলতা থাকে, আমাদেরও প্রতিকূলতা আছে। কিন্তু দেখা যায় যে আমাদের বাড়িগুলো অনেকটা হচ্ছে, মানে আপনাদের সঙ্গে খুব খোলামেলা আলোচনা হচ্ছে বলছি, দেখে শুনে মেয়ের বিয়ে দেওয়ার মতো। এই শ্বশুর বাড়িতে গিয়ে সবই খারাপ জিনিস বললে বাবা দুঃখ, যে এত কষ্ট করে পাঠালাম, তোমরা থাকতে পারছো না, চলে এসো, বেলুড় মঠ বলে চলে এসো, কিছু করার নেই, আরেকজনকে পাঠাচ্ছি। এবার আমাকে দেখতে হবে যে ওখানে কি কি ভালো জিনিস আছে। তা আমি দেখলাম সত্যিই তো, মানে কোথায় বেলুড় মঠ আর কোথায় এরকম একটা ওয়াচপাড়া। ভালো জিনিস বলতে দেখলাম যে ওখানে খুব সুন্দর আশ্রমের মন্দির আছে, চারিদিকে প্রচুর গাছপালা আছে, কোনো পলিউশন নাই। তারপর বড় বড় পুকুর আছে। আমি ফিশিং করতে ভালোবাসি, দুপুরবেলা কাজ নাই, হয়তো একটা ছিপ নিয়ে বসলাম। তা এই করতে করতে ওখানকার মানুষগুলোকে আস্তে আস্তে ভালোবাসতে লাগলাম। তা এখন আমার 14টা গ্রামে কোচিং সেন্টারের মাধ্যমে 2000 বাচ্চা ওখানে পড়াশোনা করে, গ্রামের মানুষের। আমাদের আশ্রমটাও কিন্তু যে পরিবেশ থেকে আমরা আশ্রমটাকে ধরেছিলাম, যারা গেছেন মানে সেইখান থেকে আমরা একটু উন্নত করার চেষ্টা করছি। তো এই উন্নত করতে করতে এখন মনে করুন আমাদের যে স্কুলের বাচ্চা, এবার প্রত্যেক বাচ্চাই মনে করুন এই স্বদেশ মন্ত্র তারা সকলেই মুখস্থ করে। প্রত্যেক বাচ্চা একসাথে খণ্ডনও গাইছে, প্রত্যেক বাচ্চা একসাথে খাচ্ছে। বলছে এই যে সমন্বয়, ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে বসে আমরা যে আমাদের হিন্দু ধর্ম, কিন্তু স্বামীজিকে যদি আপনারা খুব ভালোভাবে পড়েন, সেখানে কিন্তু অ্যাগ্রেসিভ হিন্দুইজমের কোনো চান্স না। স্বামীজির যে হিন্দুইজমের কনসেপ্ট, সেটা হচ্ছে সকলকে নিয়ে সকলকে ভালোবেসে। সেই জন্য তিনি স্বামী বিবেকানন্দ যখন চিকাগো ধর্ম মহাশয় বক্তৃতা করেছিলেন এবং হিন্দু ধর্ম সম্বন্ধে যে তিনি লিখেছিলেন যে প্রবন্ধ, সেটা আমাদের বারংবার পাঠ করা উচিত। সেখানে কিন্তু শুধুমাত্র যে অপর ধর্মকে যে সহ্য করছি তা নয়, অপর ধর্মকে আমরা সত্য বলে স্বীকার করছি। এই যে ঠাকুরের ভাব কত গভীর, কত উদার, সেগুলোকে যত আমরা স্বামী বিবেকানন্দকে পড়ব, জানবো, তত আমাদের মন উদার হবে। আমি বাইরে বেরোলাম, তা ওই জন্য আমাদের যে ব্যবহারিক জীবনে যে বেদান্ত স্বামীজি বলছেন, আমাদের কথাবার্তা চিন্তার মধ্যে যদি স্বাধীন একটা উদার চিন্তা না রাখি, একটা ঘটনায় কিন্তু সব কিছু নয়। আমাদের পার্শ্ববর্তী গ্রামে যদি আগুন লাগে, সে আগুনের ছাঁচ কিন্তু আমাদেরও লাগবে। সুতরাং এই যে মহারাজ যে বললেন যে আমরা সকলের জন্য প্রার্থনা করব, সেই প্রার্থনা করাটা একান্ত দরকার। আমরা সেই প্রার্থনার ফলে আমরা যে গ্রামে আছি, মহারাজ যাবেন, আমাদের খুব আনন্দ হচ্ছে। সেই গ্রামের মধ্যে একটা হল আছে, সেই হলেতে মহারাজের একটু অনুষ্ঠান করব। পাশে একটা পরিবেশটা অনেকটা ভালো আছে। কিন্তু আমাদের মধ্যে যদি ভালোবাসার সম্পর্কটা না থাকে, হোয়াটসঅ্যাপ ফেসবুকে বারবার হিন্দু মুসলিম নিয়ে হাজার রকম যেসব চিন্তা ভাবনাগুলো ওঠে, তাতে কী হবে, আমাদের মনটা অনেক সময় কলুষিত হবে। সেই কলুষমুক্ত রাখার জন্য আপনাদের কাছে বা আমাদেরও সর্বত্র সবার উচিত যে নিত্য পাঠের যে বস্তু, সেইগুলো খবরের কাগজ বা ফেসবুক হোয়াটসঅ্যাপের বাইরে এই ঠাকুরমা স্বামীজির যে সাহিত্য, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, যেটি স্বামী গম্ভীরানন্দজি মহারাজ আমাদের সামনে তুলে ধরেছেন, শ্রীরামকৃষ্ণের জীবনী, লীলা প্রসঙ্গ, মায়ের জীবনী গম্ভীরানন্দজি, যুগনায়ক বিবেকানন্দ, স্তবকুসুমাঞ্জলি আর ভক্তমালিকা। ভক্তমালিকা পড়লে কি হবে, আমি কোথায় দাঁড়িয়ে আছি, কোনো কোনো ভক্তের সঙ্গে আপনাদের জীবন মিলবেই মিলবে। এই ভক্ত এরকম, এই ভক্ত এরকম, এর চরিত্রটা ঠিক গোপালের মায়ের মতো। তাই গোপালের মাকে
ঠাকুর কিভাবে সাধন পথে নিয়ে যাচ্ছেন, গিরিশবাবুকে কিভাবে নিয়ে যাচ্ছেন, কালীপদবাবুকে কিভাবে নিয়ে যাচ্ছেন, যোগিন মাকে কিভাবে সাধন করে নিয়ে যাচ্ছেন, নরেন্দ্র বাবুরামকে নিয়ে যাচ্ছে। এদের জীবনীগুলোর সঙ্গে যদি আমরা একাত্মতা অনুভব করি তখন আমাদের মধ্যে সেই শুভ চিন্তা আসবে। আর মহারাজ সর্বদা মহারাজের বক্তব্য যদি ভালো করে শোনেন, সেই বক্তব্যের একটি মূল লক্ষ্য শ্রীরামকৃষ্ণদেব যেটি আশীর্বাদ করে বলেছেন যে সমাজের চৈতন্য হোক, সেই চৈতন্য ঠাকুর বলছেন যে দেখো সমস্ত জিনিসটাই নিজের কাছে রয়েছে, অথচ চারিদিকে ঘুরে মরছে। আমাদের অন্তর্নিহিত দেবতাকে জাগ্রত করবার জন্য মহারাজ ইউটিউবে এত বক্তৃতা করেন, সেগুলোর আপনারা নিত্য শুনুন। আর তার সঙ্গে সঙ্গে একটা উদার দৃষ্টিকোণ রাখুন, যেখানে আমরা সবাইকে গ্রহণ করতে পারব। শুভ সন্ধ্যায় সকল মহারাজের চরণে প্রণাম জানিয়ে আগামীকাল আবার আমরা বসবো। আর আমাদের আশ্রমের সকলের আমন্ত্রণ, এমনি গেলে ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু ভালো জায়গাটা ভালো। আমরা ভালো জায়গা খারাপ জায়গা নয়, আমরা কিভাবে সেটিকে গ্রহণ করছি বড় কথা। প্রত্যেক জায়গায় ভালো। হ্যাঁ হ্যাঁ, নাওরা, রামকৃষ্ণ মঠ নাওরা বলে জায়গা, ওটা হচ্ছে ঘটকপুকুর বলে একটি জায়গা আছে, ভাঙড় ঘটকপুকুর, ও বানতলা সায়েন্স সিটি, 24 পরগনা। ওটা শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য ত্রিগুণাতীতানন্দজি মহারাজের জন্মস্থান। ওটা ছিল ওনার মামার বাড়ি। ওনার মামা দাদু বিহারীলাল সরকার ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, খুব উদার এবং খুব জমিদার ফ্যামিলির লোক ছিলেন। আর ত্রিগুণাতীতানন্দজি মহারাজও নিজের জীবনটাকে আত্ম উৎসর্গ করেছিলেন। বোমার আঘাতে ওনার শরীর গিয়েছিল, আমরা সকলে জানেন। উনিও সান ফ্রান্সিসকো শহরে প্রথম হিন্দু মন্দির স্থাপন করেছিলেন। এবং এই যে অসিত মহারাজ যে বলছেন যে কি স্ট্রাগল, হিন্দু মন্দির করেছেন, ধার করেছেন, আর বিদেশেতে কোর্ট কাছারি খুব হয়, কেস হয়েছে, ওনাকে এই তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে। উনি শ্রীরামকৃষ্ণের চরণে শুধুমাত্র একটি প্রার্থনা করলেন যে ঠাকুর, এই মন্দিরে যদি আমার বিন্দুমাত্র স্বার্থ থাকে তাহলে এই মন্দির ধ্বংস হয়ে যাক, আর এই মন্দিরের মাধ্যমে যদি তোমার সর্বধর্ম সমন্বয়ের বার্তা পৌঁছায়, এই মন্দির সারা জীবন থাকবে, এটি আমার বিশ্বাস। এবং দেখা গেল সান ফ্রান্সিসকো শহরে এমন একটি ভূমিকম্প হলো, চারিদিক ধ্বংস হয়ে গেল, মন্দিরটি রইল। এবং এক অচেনা ভদ্রলোক, ওনার সঙ্গে কোনো পরিচিত নয়, উনি ওনার সঙ্গে পরিচয় করে বললেন, মহারাজ শুনলাম আপনার কিছু টাকা দেনা আছে মন্দিরের জন্য, আমি সেই টাকাটি দেব। শ্রীরামকৃষ্ণ কৃপা যেমন তাদেরও করেছেন, সেই কৃপার ফসলে মহারাজ আজকে এখানে এসেছেন। আমরাও সেই কৃপা প্রার্থী হয়ে শ্রীরামকৃষ্ণের চরণে সমবেত হয়েছি। নমস্কার। হ্যাঁ, কোন এখন আবার ওকে ধরতে হবে, বলতে হবে একটা বাস করো, ওই নাওড়ায় যাব। আমি একটা গান, ওইটা সকালের গান যদিও, কিন্তু খেয়াল নেই, তো যাই হোক। তো এখন ওই গানটার কথাগুলো পরপর মনে পড়বে কিনা ঠিক নেই, কারণ অনেক দিন করিনি, তো যেটুকু মনে পড়ছে ওইটুকুই করব। এটা ওই সেই এখানে একজন বিখ্যাত গায়ক উনি গাইতেন, পঞ্চবটিতে ভোরের আলোয় পাখিরা গায় গান, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম, পাখিরা গায় গান। প্রভাত রবির কিরণে যেমন অন্ধকারের ক্ষয়, শ্রীরাম কৃষ্ণ স্মরণে মননে
প্রাণের মুক্তি হয়। অন্তরলোক সে শুভ আলোকে করে আনন্দ স্নান। রাম কৃষ্ণ নাম পঞ্চবটিতে ভোরের আলোয় পাখিরা গায় গান। ওরে ও পথিক তীর্থযাত্রী, কোথা খুঁজিস দেবতারে? চোখ মেলে দেখ দক্ষিণেশ্বরে ভবতারিণীর দ্বারে। সকাল সন্ধ্যা অলোকানন্দা পান কর নাম সুধা। হৃদয় বিনয় বাজুক শেতান, ঘুচে যাক ক্ষুধা তৃষা। জগতের গুরু তিনি কল্পতরু, কাঙালেরও ভগবান। রাম কৃষ্ণ নাম পঞ্চবটিতে ভোরের আলোয় পাখিরা গায় গান। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম। তো খুব ভালো লাগলো। এখন ঠাকুর গেছিলেন একজন ভক্তের বাড়িতে, বলরামের বাড়ি, তো ওরা একটু খাইয়েছিল। তারপরে বলছে নাচুন, গান করুন। এখন আমাদেরও সেই অবস্থা। এখন ওই বাজা টাজা খাইয়েছে, এখন কি করা। ঠিক আছে, তাহলে এবারে আপনি অ্যানাউন্স করুন না। দীপক সেন চৌধুরী, আমি এসেছি কলকাতা যোধপুর পার্ক থেকে। আমার সাথে আছে আমার মিসেস। ও রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। গত প্রায় 30 বছর স্বামী বিবেকানন্দর কাছে দীক্ষা করে নানাভাবে মিশনের বা স্বামীজি মায়ের নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে। আমাদের যদিও বিয়ে হয়েছে আজকে 30 বছরের বেশি, এই গত 3-4 বছর আমি ওর সঙ্গে এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতে শুরু করেছি এবং আমার শুনতে ভালো লাগে। কথাগুলো মনে অনেকটা দাগ কাটে, সেই জন্যই আমি ওর সঙ্গে আসি আজকাল। না, আমি দীক্ষা নিইনি এবং আমাকে এক মহারাজই বলেছিলেন যে না, আপনি সঙ্গে থাকলেই যথেষ্ট। তা আমি সেই জন্য ওর সঙ্গে সবসময় থাকি। বহু জায়গায় আমরা গেছি একসঙ্গে। আমার নাম বেলা চাকি। আমি খড়গপুর IIT থেকে এসেছি, হিজলি কোঅপারেটিভ সোসাইটি। আর এখানে এরকম একটা ভক্ত সম্মেলন হচ্ছে, এই প্রথম আমার এখানে আসা। খুবই ভালো লাগছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। মানে যদিও হয়েছে অনেক জায়গায়, তবে আমার কাছে এটা প্রথম। আর আমি যেই উদ্দেশ্যে নিয়ে এসেছি, আমার আধ্যাত্মিক জীবনে আমি কতটা আধ্যাত্মিকের মধ্যে যেতে পারি, ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্য নিয়ে আমাদের চলতে হবে। আমি দীক্ষা নিয়েছি দ্বাদশ প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দজি মহারাজ
সংসার গিয়েছিলেন? সংসারেও গিয়েছি, তার জন্মভিটাতে অবশ্যই গেছি। আর গতকাল তো জয়রামবাটি কামারপুকুর ঘুরে এসেছি, 2 দিন ছিলাম ওখানে। খুবই ভালো লাগে আমার, এইভাবেই আমার ঠাকুর মায়ের স্থানে যাওয়া, ভ্রমণ করা, আমার এটাই উদ্দেশ্য আমার। অ্যাকচুয়ালি আমি ডাক্তার আলপনা ঘোষ, আমি আসানসোল থেকে এসেছি। শুধু আমি না, আসানসোল থেকে আমরা 7 জনে এসেছি। আমাদের একটা পাঠচক্র আছে, পাঠচক্র থেকে আমরা এসেছি এখানে। তো মহারাজজির সাথে পরিচয় আমার খুব বেশি দিনের না, ঠাকুরেরই কৃপা। ঠিক যখন আমাদের করোনা পিরিয়ড চলছে তখনই মহারাজজির সাথে আমার পরিচয় ইউটিউব থেকে। তো ইউটিউবে সদানন্দ ইউটিউব মাধ্যমেই কিন্তু আমি মহারাজের সাথে পরিচিত। এবং সদানন্দ ইউটিউবের ওই দাদাকে বললাম, দাদা কি করে আমি মহারাজের সাথে যোগাযোগ করতে পারবো? দাদা কিন্তু এক মুহূর্তে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডি দিয়ে দিলেন। আমি হঠাৎ করে মহারাজকে ফোন করে দিলাম। মহারাজজিও কিন্তু সেই ফোনটা রিসিভ করলেন। রিসিভ করাতে আমি তো ভাবতেই পারিনি যে মহারাজজি এতটা রিসিভ করবে। দিয়ে তো মহারাজের সাথে আমার কি বলবো, পড়াশুনো নিয়েই বেশি আলোচনা হয়। কিছু অসুবিধা আটকালে, কিছু পড়তে গেলে যেটাই কোশ্চেন করি, মহারাজজি কিন্তু সব সময় আমার ফোন রিসিভ করেন। এবং যদি উনি ব্যস্ত থাকেন, উনি কিন্তু আবার পরে কল ব্যাক করেন। আর আমি তো ভাবতেই পারি না উনি এত উঁচু দরের মহারাজ, কিন্তু যে কোনো কোশ্চেন মহারাজজি সেই কোশ্চেনটার কিন্তু আমাকে সলভ করে দেন। এমনকি কখনো কখনো সেটা আনসার পর্যন্ত লিখে দেন। তারপরে 2023 সালে উনি দার্জিলিং রিট্রিট করান, সেখানে আমি মহারাজজির সাথে পরিচিত হয়ে রিট্রিটে অ্যাটেন্ড করেছিলাম। তা এত সুন্দর লেগেছিল, উনি তখন তপস্যা নিয়ে বলেছিলেন। সেই আমি তো ভীষণ আপ্লুত। আর মহারাজজির কাছে প্রচুর শিখেছি, ওনার কাছে যা পেয়েছি সেটা আমি কথায় প্রকাশ করতে পারবো না।